আরেফিনস অডিও বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের এই চ্যানেলে আমরা দেশ বিদেশের বিখ্যাত লেখকদের গল্প, উপন্যাস, জীবন বৃত্তান্ত এবং ভ্রমণ কাহিনী পাঠ করিয়ে শুনিয়ে থাকি। আমাদের আজকের গল্প ৩ বোন। লেখক উইলিয়াম ওয়াইমার্ক জ্যাকবস। গল্প পাঠে আমি শামসুল আরেফিন সিদ্দিকী। ৩০ বছর আগে হেমন্তের এক স্যাঁতসেঁতে সন্ধ্যায় মেলেটস লজের বাসিন্দারা বড় বোন উর্সুলা মেলোর মৃত্যুশয্যার পাশে জড়ো হয়েছিল। বাড়িটাতে ৩ বোনই বাস করত। সেকেলে কাঠের পালঙ্কের পোকায় কাটা মশারিটা তোলা ছিল, ধূমায়মান তেলের বাতির আলো পড়েছিল মৃত্যুপথযাত্রিনীর আশাহীন মুখের উপর। দুটি বোবা চোখ মেলে সে বোনদের দিকে তাকালো। ঘরটা নিস্তব্ধ। মাঝে মাঝে ছোট বোন ইউনিচের ফুঁপিয়ে কান্নার শব্দ শোনা যাচ্ছে। বাইরে বিস্তীর্ণ জলাভূমির উপর অঝোরে বৃষ্টি ঝরছে। কিছুই যেন বদলানো না হয় তবিথা, উর্সুলা হাঁপাতে হাঁপাতে অপর বোনটিকে বলল। মুখের ভাব নিরাসক্ত ও কঠিন হলেও সে বোনের সঙ্গে বড় বোনের খুব মিল। এই ঘরটা যেন তালাবদ্ধ করে রাখা হয়, কখনো খোলা না হয়। খুব ভালো কথা, তবিতা শক্ত গলায় বলল। যদিও তাতে তোমার যে কি যায় আসে তা তো বুঝতে পারছি না। বিস্ময়কর জোরের সঙ্গে তার দিদি বলে উঠল, সত্যি যায় আসে। আমি যে মাঝে মাঝে এখানে আসবো না তা তুমি কি করে জানলে? এই বাড়িতে আমি এত বেশি দিন বাস করেছি যে আমি এ বাড়ি আবার দেখতে আসবই। আমি অবশ্য ফিরে আসবো তোমাদের দুজনকে দেখতে, যাতে তোমাদের কোনো ক্ষতি না হতে পারে সেদিকে লক্ষ্য রাখতে। তার ভালোর জন্য দিদির এই আগ্রহ দেখে কোনো রকম বিচলিত না হয়ে তবিথা বলল, তুমি অসংযত কথা বলছো। তোমার মন যেন কোথায় ভেসে বেড়াচ্ছে। তুমি তো জানো ওসবে আমার বিশ্বাস নেই। উর্সুলা দীর্ঘশ্বাস ফেলল। ইউনিচ নীরবে খাটের পাশে বসে কাঁদছিল। ইশারায় তাকে কাছে ডেকে 2 হাতে তার গলা জড়িয়ে ধরে বোনকে চুমু খেল। দুর্বল গলায় বলল, কেঁদো না লক্ষ্মীটি। হয়তো এ ভালোই হলো। নিঃসঙ্গ নারীর বেঁচে থেকে কি লাভ? আমাদের কোনো আশা নেই, আকাঙ্ক্ষা নেই। অন্য নারীদের থাকে স্বামী সন্তানের সুখের সংসার। কিন্তু এই ভুলে যাওয়া বাড়িতে আমরা 3 জন বড় হয়েছি। আমি আগে চললাম, তোমরাও অচিরেই আসবে। নিজের 40 বছর বয়স ও লৌহ কঠিন দেহের কথা স্মরণ করে তবিথা কাঁধে ঝাঁকুনি দিয়ে বিকৃত হাসি হাসল। উর্সুলার চোখের ভারী পাতা দুটি ধীরে ধীরে বুঝে এলো। নতুন এক বিচিত্র স্বরে সে আবার বলল, আমি চললাম প্রথম, কিন্তু তোমাদের জীবনের মেয়াদ যখন ফুরিয়ে যাবে তখন পরপর তোমাদের দুজনের জন্যই আমি আবার আসব। সেই মুহূর্তে আমি তোমাদের সেই পথ দেখিয়ে নিয়ে যাব যেখানে আমি চলে যাচ্ছি। তার কথার সঙ্গে সঙ্গে কম্পিত দীপশিখাটি হঠাৎ এমনভাবে নিভে গেল যেন কেউ দ্রুত হাতে সেটাকে নিভিয়ে দিল। ঘরটা অন্ধকারে ভরে গেল। বিছানা থেকে একটা অদ্ভুত দম বন্ধ করা শব্দ এলো। 2 বোন যখন কাঁপতে কাঁপতে বাতিটা আবার জ্বালালো তখন উর্সুলা মেলোর দেহ কবরে যাবার জন্যই প্রস্তুত। সে রাতে 2 জীবিত বোন একসঙ্গেই কাটালো। যে ছায়াচ্ছন্ন সীমান্ত দেশ জীবিত ও মৃতের মধ্যে একটা অপবিত্র সংযোগ রক্ষা করে বলে অনেকের ধারণা, মৃত নারীটি ছিল সে দেশের অস্তিত্বে সম্পূর্ণ বিশ্বাসী। এমনকি মূর্খ তবিথা গত রাতের ঘটনায় যৎসামান্য বিচলিত হলেও এ ধরনের একটা আশঙ্কা থেকে সেও সম্পূর্ণ মুক্ত ছিল না যে তাদের দিদির বিশ্বাসই হয়তো ঠিক। ভোরের উজ্জ্বল আলোর সঙ্গে সঙ্গে তাদের সব ভয় দূর হয়ে গেল। সূর্য জানালা দিয়ে লুকিয়ে ঘরে ঢুকল। বালিশের উপর অসহায় জীর্ণ মুখখানিকে দেখে এমনভাবে তাকে স্পর্শ করল, উদ্ভাসিত করে তুলল যে সেদিকে তাকিয়ে 2 বোনই অবাক হয়ে গেল যে এমন একখানি শান্তশিষ্ট মুখ থেকে কেমন করে তারা ভয় পেয়েছিল। 2-1 দিন কেটে গেল। গ্রাম্য ছুতুরের কারখানা থেকে তৈরি করা সবচাইতে সূক্ষ্ম নকশা কাটা একটা শক্ত শবাধারে তার দেহটাকে স্থানান্তরিত করা হলো। তারপর 4 জন বাহক সহ একটি ধীর ও বিষণ্ণ শোকযাত্রা গম্ভীরভাবে জলাভূমি পার হয়ে শবাধারটিকে নিয়ে পুরনো ধূসর গির্জার পারিবারিক ভূগর্ভ কক্ষে গিয়ে হাজির হলো। এবং প্রায় 30 বছর আগে ওই একই পথ ধরে এসে তার বাবা ও মা যেখানে শেষ শয্যা পেতেছিল তার পাশেই উর্সুলার মরদেহকেও শুইয়ে দেয়া হলো। ধীর পদক্ষেপে বাড়ি ফেরার পথে ইউনিচের কাছে দিনটা কেমন যেন অদ্ভুত ছুটি ছুটি মনে হতে লাগলো।
বিস্তীর্ণ জলাভূমিটাকে মনে হলো আরও বন্য ও পরিত্যক্ত, সমুদ্রের গর্জন যেন আরও বেশি বিষাদময়। তবিতার কিন্তু সেরকম কিছুই মনে হলো না। মৃতা নারীর সম্পত্তির বেশিরভাগ সে দিয়ে গেছে ইউনিচকে। তাই তার লোভী মন অত্যন্ত বিরক্ত হয়েছে। মৃতার জন্য বনের উপযুক্ত সুখের অনুভূতি তার মনে জাগেনি। চুপচাপ চা খেতে খেতে সে শুধালো, এত টাকা দিয়ে তুমি কি করবে ইউনিচ? ইউনিচ ধীরে ধীরে বলল, যেমন আছে তেমনই থাকবে। আমাদের দুজনেরই তো বেঁচে থাকবার মতো যথেষ্ট সংস্থান আছে। তাই কোনো শিশু হাসপাতালে কয়েকটা শয্যা চালাবার জন্য এই সম্পত্তির আয়টা দিয়ে দেব। তবিথা গম্ভীর গলায় বলল, টাকাটা হাসপাতালে দেবার ইচ্ছা যদি উর্সুলার থাকতো তাহলে সে তো নিজেই দিয়ে যেত। তুমি তার ইচ্ছে মতো কাজ করছো না দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। তাহলে টাকাটা দিয়ে আমি আর কি করতে পারি? ইউনিচ শুধালো। চকচকে চোখে অন্য দিদি বলল, জমাও, টাকাটা জমাও। ইউনিচ মাথা নাড়ল, বলল, না, অসুস্থ ছেলে মেয়েদের জন্যই ওটা ব্যয় হবে, তবে মূল টাকাটায় আমি হাত দেব না। আর আমি যদি তোমার আগে মরি তো সে টাকাটা তুমিই পাবে, যেমন ইচ্ছা খরচ করতেও পারবে। অনেক চেষ্টায় রাগ দমন করে তবিথা বলল, খুব ভালো, টাকাটা তুমি এমনভাবে খরচ করবে সেটা উর্সুলার ইচ্ছা ছিল বলে আমি বিশ্বাস করি না। আর যে টাকা এত সযত্নে সঞ্চয় করেছিল সেটা তুমি এভাবে উড়িয়ে দিলে সে যে কবরের মধ্যে চুপচাপ বসে থাকবে তাও আমি বিশ্বাস করি না। ম্লান ঠোঁট খুলে ইউনিচ বলল, তুমি কি বলতে চাও? তুমি আমাকে ভয় দেখাতে চেষ্টা করছো। আমার ধারণা ছিল তুমি এসব জিনিসে বিশ্বাস করো না। তবিথা জবাব দিল না। বোনের জিজ্ঞাসা দৃষ্টিকে এড়াবার জন্য চেয়ারটাকে অগ্নিকুণ্ডের কাছে টেনে নিল। দুই হাত ভাঁজ করে একটু ঘুমিয়ে নেবার জন্য তৈরি হলো। পুরনো বাড়িটার জীবনযাত্রা কিছুদিন বেশ শান্তভাবেই চলতে লাগলো। মৃতার ইচ্ছানুসারে তার ঘরটা বেশ ভালো করে তালাবদ্ধ করে রাখা হলো। অন্য সব পরিচ্ছন্ন জানালাগুলোর পাশে এই ঘরের নোংরা জানালাগুলো বড়ই বিসদৃশ দেখাতে লাগলো। তবিথা কোনোদিন বেশি কথা বলতো না, এখন যেন আরও স্বল্পবাক হয়ে পড়ল। গোটা বাড়ি ও অবহেলিত বাগানটার মধ্যে সে অশান্ত আত্মার মতো ঘুরে বেড়ায়। কপালের গম্ভীর রেখাগুলো দেখে মনে হয় অনেক চিন্তার ঝড় বইছে তার মনে। অন্ধকার দীর্ঘ সন্ধ্যা নিয়ে শীত এলো। পুরনো বাড়িটা আগের চাইতেও নির্জন হয়ে উঠল। রহস্য ও আতঙ্কের একটা হাওয়া যেন বাড়িটার উপর ছড়িয়ে আছে, তার শূন্য ঘর ও অন্ধকার বারান্দায় ঘুরে বেড়াচ্ছে। এমন সব বিচিত্র শব্দে বাড়িটার গভীর নিস্তব্ধতা ভেঙে যাচ্ছে, যাকে বাতাস বা ইঁদুর দিয়ে ব্যাখ্যা করা যায় না। অনেক দূরে রান্নাঘরে বসে মার্থা বুড়ি সিঁড়িতে নানা রকম অদ্ভুত শব্দ শুনতে পায়। একদিন তো শব্দ শুনে ছুটে গিয়ে তার মনে হলো একটা কালো মূর্তি সিঁড়ির উপর বসে আছে। অবশ্য পরে মোমবাতি ও চশমা নিয়ে গিয়ে সে কিছুই দেখতে পায়নি। ইউনিচ হৃদযন্ত্রের রোগে ভুগে, শরীরও দুর্বল, সেও কয়েকটা অস্পষ্ট ঘটনার সাক্ষী। এমনকি তবিথাও বাড়িটার এই বিচিত্র পরিবেশের কথা স্বীকার করে, যদিও অন্য কাজে ব্যস্ত থাকায় এদিকে বিশেষ নজরই দেয় না। দিদির মৃত্যুর পর থেকে তার চলাফেরার উপর কোনো রকম বিধিনিষেধই নেই। লোভের বশীভূত হয়ে সে অত্যন্ত কঠোর নিয়মকানুন মেনে চলে। তার ও ইউনিচের সাংসারিক খরচ কঠোরভাবে আলাদা করা হয়েছে। সে অত্যন্ত সাধারণ খাবার খায়, আর পোশাকের ব্যাপারেও বাড়ির বুড়ো চাকরটি তার তুলনায় সুসজ্জিত। শোবার ঘরে একলা বসে এই কুৎসিত কঠিন দর্শন জীবটি নিজের টাকা পয়সার মধ্যেই ডুবে থাকে, একটা পোড়া মোমবাতিও জ্বালায় না। এই অর্থগৃহ্ণতা তাকে এতই বদলে ফেলেছে যে ইউনিচ ও মার্থা দুজনই তাকে ভয় করে। রাতের পর রাত বিছানায় জেগে থেকে তার টাকা গোনার টুংটাং শব্দ শুনে ভয়ে কাঁপে। একদিন ইউনিচ সাহস করে কথাটা তুলল, বলল, তোমার টাকাটা ব্যাংকে রাখছো না কেন তাবিদ? এরকম একটা নির্জন বাড়িতে এত বেশি টাকা রাখা তো মোটেই নিরাপদ নয়। তবিতা বিরক্ত হয়ে বলল, এত বেশি টাকা? কি বাজে কথা বলছো? তুমি তো ভালোই জানো যে কোনো রকমে বেঁচে থাকার মতো টাকাও আমার নেই। বোন বলল, এতে চোরদেরই লোভ বাড়ানো হয়। আমার নিশ্চিত বিশ্বাস গত রাতে কেউ বাড়িতে এসেছিল। সত্যি? ঢুক গিলে তবিতা বলল। তার চোখের দৃষ্টি ভয়ঙ্কর হয়ে উঠল। আমার তাই ধারণা। মনে হলো কারা যেন উর্সুলার ঘরে ঢুকলো। বিছানা ছেড়ে উঠে আমি সিঁড়িতে গিয়ে কান পাতলাম। তারপর? ইউনিচ অস্পষ্ট স্বরে বলল। তবিতা ধীরে ধীরে বলল, সেখানে কেউ ছিল, আমি শপথ করে বলছি। কারণ
তার দরজার চাতালে দাঁড়িয়ে আমি কান পেতেছিলাম। ভিতরে কে যেন ঘরময় হাতড়ে বেড়াচ্ছিল। প্রথমে ভাবলাম বিড়াল, কিন্তু আজ সকালে গিয়ে দেখি দরজাটা তালাবদ্ধই আছে, আর বিড়ালটা ছিল রান্নাঘরে। ও, চলো আমরা এই ভয়ঙ্কর বাড়িটা ছেড়ে চলে যাই, ইউনিচ আর্তকণ্ঠে বলল। তার দিদির কণ্ঠস্বর কঠিন। কি, উর্সুলার ভয়ে? তাকে ভয় পাবে কেন? সে তো তোমার নিজের দিদি, শিশুকাল থেকে তোমাকে লালন পালন করেছে। হয়তো সে এখনও এখানে আসে, ঘুমের মধ্যে তোমাকে দেখা দেয়। ইউনিচ বলে উঠল, ও, তাকে দেখলে আমি মরেই যাব। সে তো বলেছিল আসবে, মনে হচ্ছে আমার জন্যই সে এসেছিল। হা ঈশ্বর, আমাকে দয়া করো, আমি মরতে বসেছি। কথা বলতে বলতেই তার শরীরটা পাক খেতে লাগলো। তবিথা ধরে ফেলার আগেই সে অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। মার্থা বুড়ি সিঁড়ি বেয়ে ছুটে এলো। তবিথা চেঁচিয়ে বলল, জল নিয়ে এসো, ইউনিচ মূর্ছা গেছে। ভীরু চোখে তাকে একবার দেখেই বুড়ি চলে গেল। ফিরে এলো জল নিয়ে। তার জ্ঞান ফেরাবার চেষ্টা করতে লাগলো। জ্ঞান ফিরে আসতেই তবিথা তার ঘরে চলে গেল। তার বোন ও মার্থা সেই ছোট ঘরটায় বসে সভয়ে আগুনের দিকে চোখ রেখে ফিসফিস করে কথা বলতে লাগলো। বুড়ি দাসীটি পরিষ্কার বুঝতে পারল যে এ অবস্থা বেশি দিন চলতে পারে না। এই নির্জন রহস্যময় বাড়িটা ছেড়ে চলে যেতে মনিবকে বারবার মিনতি জানালো। দিদির তীব্র আপত্তি সত্ত্বেও ইউনিচ শেষ পর্যন্ত তার কথায় রাজি হওয়ায় মার্থা বুড়ি খুব খুশি হলো। আর বাড়িটা ছেড়ে যাবে এই চিন্তাই ইউনিচের স্বাস্থ্য ও মানসিক অবস্থার অনেক উন্নতি দেখা দিল। মোরভিলে একটা ছোট কিন্তু আরামদায়ক বাড়ি ভাড়া করা হলো। তাড়াতাড়ি সেখানে চলে যাবার ব্যবস্থাও হলো। পুরনো বাড়িতে সেটাই শেষ রাত। জলাভূমি, বাতাস ও সমুদ্রের উন্মত্ত আত্মা যেন এক যুগে অশান্ত হয়ে উঠেছে। মাঝে মাঝে বৃষ্টি নামছে, মাঝে মাঝে থামছে, আর তখনই দূরের সৈকত ভূমি থেকে ভেসে আসছে সমুদ্রের আর্তনাদ, আর তরঙ্গতাড়িত বয়ার ঘণ্টার বিপদ সংকেত এক বিচিত্র সুরে তার সঙ্গে মিশে যাচ্ছে। তখনই আবার বাতাস উঠে আসছে। ঝড়ের প্রচণ্ড ঝাপটায় সমুদ্রের গর্জন ডুবে যাচ্ছে। খোলা জলাভূমিতে কোনো রকম বাধা না পেয়ে ঝড়ো হাওয়াপূর্ণ বেগে আছড়ে পড়ছে বাড়িটার উপর। চিমনিগুলোর মুখে বাতাসের একটা বিচিত্র আর্তস্বর শোনা যাচ্ছে। জানালাগুলো খটখট করছে, দরজাগুলো সজোরে আছড়ে পড়ছে। মনে হচ্ছে পর্দাগুলোই বুঝি জীবন্ত হয়ে দুলছে। ইউনিচ বিছানায় জেগেই ছিল। তেলের প্রদীপে একটা ছোট্ট নৈশবাতির আবছা আলো ছড়িয়ে পড়েছে পোকা খাওয়া পুরনো আসবাবপত্রের উপরে। ফলে অতি সাধারণ জিনিসগুলিও একটা বিকৃত ভৌতিক রূপ ধারণ করেছে। হঠাৎ আরও প্রচণ্ড একটা ঝাপটা এসে সেই আবছা আলোটাকেও নিভিয়ে ফেলার উপক্রম করল। সভয়ে সেই সব ক্যাঁচ এবং সিঁড়িতে আরও সব শব্দ শুনে ইউনিচের মনে হলো মার্থাকে তার সঙ্গে শুতে না বলে সে খুব ভুল করেছে। কিন্তু সে ব্যবস্থাটা তো এখনও করা যেতে পারে। তাড়াতাড়ি মেঝে নেমে পোশাকের বড় আলমারিটার কাছে গিয়ে সবে ড্রেসিং গাউনটা তুলে নেবে, এমন সময় সিঁড়িতে একটা অভ্রান্ত পদ শব্দ শোনা গেল। তার কাপা আঙ্গুল থেকে পোশাকটাও পড়ে গেল। বুকের ভিতরটি ঢিপ ঢিপ করে উঠল। সে আবার বিছানায় ফিরে গেল। সব শব্দ থেমে গেল। গভীর নিস্তব্ধতা নেমে এলো। অনেক চেষ্টা করেও ইউনিচ সে নিস্তব্ধতা ভাঙতে পারল না। বাতাসের একটা প্রবল ঝাপটায় জানালাগুলো কেঁপে উঠল। বাতিটাও প্রায় নিভে যাবার উপক্রম হলো। আগুনের শিখাটা যখন আবার স্থির হয়ে জ্বলে উঠল, তখন সে দেখল দরজাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে, আর একটা হাতের বড় ছায়া পড়েছে দেয়ালে কাগজের ওপর। তবু তার জিভে একটা শব্দ উচ্চারিত হলো না। দরজাটা সশব্দে খুলে গেল। জোব্বা ঢাকা একটা মূর্তি ঘরে ঢুকলো। অবর্ণনীয় আতঙ্কের সঙ্গে ইউনিচি দেখল মৃতা উর্সুলার তোয়ালে জড়ানো মুখটা তার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসছে। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে উদ্ধারের আশায় সে তার ম্লান চোখ দুটি মেলে উপরের দিকে তাকালো। মূর্তিটা নিঃশব্দে এগিয়ে এসে তার ভুরুর উপরে ঠান্ডা হাতটা রাখল, আর ইউনিচ মেলোর আত্মা একটা উন্মাদ চিৎকার করে দেহটা ছেড়ে চলে গেল অনন্তের পথে। চিৎকার শুনে মার্থার ঘুম ভেঙে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে সে দরজার দিকে ছুটে গেল। তার আতঙ্কিত দৃষ্টি পড়ল বিছানার উপর ঝুঁকে থাকা মূর্তিটার উপর। তার চোখের সামনেই মূর্তিটা ধীরে ধীরে মাথার টুপি ও তোয়ালেটা খুলে ফেলল। বেরিয়ে পড়ল তবিথার পুরো মুখটা। ভয় ও জয়ের মিশ্র অনুভূতিতে তার মুখটা এত বেশি বিকৃত হয়ে উঠেছে যে মার্থা চিনতেই পারল না।
বুড়ির ছায়াটা দেয়ালের উপর দেখতে পেয়ে তবিথা ভয়ঙ্কর গলায় চিৎকার করে বলল, কে ওখানে? মার্থা ভেতরে ঢুকে বলল, মনে হলো যেন একটা চিৎকার শুনতে পেলাম, কেউ কি ডেকেছে? তার উপরে ভালোভাবে চোখ রেখে তবিথা বলল, হ্যাঁ ইউনিচ, আমিও চিৎকার শুনেই ছুটে এসেছি। ওকে এমন অদ্ভুত দেখাচ্ছে কেন? ও কি মূর্ছা গেছে? বিছানার পাশে হাঁটু ভেঙে বসে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বুড়ি বলল, হ্যাঁ, মৃত্যুর মূর্ছা। আহা সোনা আমার, শেষ পর্যন্ত তোমার এই দশা হলো? ও তো আতঙ্কেই মারা গেছে। ইউনিচের চোখ দুটো দেখিয়ে বুড়ি বলল, দুটি চোখে তখনও আতঙ্ক লেখা রয়েছে, নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু দেখেছে। তবিতার চোখ নামিয়ে নিল, তো করে বলল, ওর তো হৃদযন্ত্রের অসুখ ছিলই, রাতটাই ওকে ভয় দেখিয়েছে, আমিও ভয় পেয়েছিলাম। মার্থা মৃতার মুখের উপর একটা চাদর টেনে দিল। তবিতা খাটের পায়ের কাছে সোজা হয়ে দাঁড়ালো, একটা দীর্ঘশ্বাস টেনে বলল, প্রথমে উর্সুলা, তারপরে ইউনিচ। আমিও এখানে থাকতে পারবো না, পোশাক পরে ভোরের অপেক্ষায় থাকব। কথা বলতে বলতেই সে মাথাটা নিচু করে ঘর থেকে চলে গেল। বিছানার পাশে দাঁড়িয়ে রইল মার্থা। খোলা চোখ দুটিকে আস্তে বন্ধ করে দিয়ে নতজানু হয়ে অনেকক্ষণ ধরে মৃতের আত্মার কল্যাণে প্রার্থনা করল। শোকে ও আতঙ্কে অভিভূত অবস্থায় সে মাথা নিচু করে অনেক সময় কাটালো। হঠাৎ তবিথার আর্তচিৎকার কানে আসতেই সে উঠে দাঁড়ালো, দরজার দিকে যেতে বলল, কি হলো? তুমি কোথায়? তার গলা শুনে কিছুটা যেন নিশ্চিন্ত হয়ে তবিথা চেঁচিয়ে বলল, মিস ইউনিচের শোবার ঘরে। আপনার কি কিছু চাই? এক্ষুনি নেমে এসো, তাড়াতাড়ি, আমি অসুস্থ। তার কণ্ঠস্বর হঠাৎ যেন আর্তনাদের মতো শোনালো, তাড়াতাড়ি, ঈশ্বরের দোহাই, তাড়াতাড়ি এসো, নইলে আমি পাগল হয়ে যাব। বাড়িতে একটা অদ্ভুত নারীর আবির্ভাব ঘটেছে। অন্ধকার সিঁড়ি বেয়ে বুড়ি কোনো রকমে নিচে নেমে গেল। ঘরে ঢুকে বলল, ব্যাপার কি? কে এসেছে? কি বলছেন আপনি? তার কাঁধে হাত রেখে হাঁপাতে হাঁপাতে তবিথা বলল, আমি নিজে দেখেছি, তোমার কাছেই যাচ্ছিলাম, এমন সময় দেখলাম একটি নারী মূর্তি সিঁড়ি বেয়ে উপরে উঠছে। সে কি? উর্সুলা কি এসেছে ইউনিচের আত্মাকে নিয়ে যেতে? সে তো বলেছিল আসবে। নাকি আপনার আত্মাকে নিতে? মার্থা বলে উঠল। কথাগুলি কেমন অদ্ভুতভাবে তার মুখে এসে গেল, সে কিন্তু বলতে চায়নি। তবিতার চোখে ফুটে উঠল একটি বীভৎস দৃষ্টি। কাঁপা হাতে নিজের পোশাক আঁকড়ে ধরে কাঁপতে কাঁপতে সেখানেই বসে পড়ল। পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো, বাতিটা জ্বালাও, আগুন জ্বালাও, একটা শব্দ করো, ওহ কি ভয়ঙ্কর অন্ধকার, আর কি দিন হবে না। তাকে শান্ত করার চেষ্টায় কিছুক্ষণ আগেকার বিদ্বেষকে ভুলে গিয়ে মার্থা বলল, এখনই এখনই দিনের আলো দেখা দিলে এসব ভয়ের কথা ভেবে আপনারই হাসি পাবে। তবিথা অসহায়ভাবে চিৎকার করে বলল, আমি ওকে খুন করেছি, আমি ভয় দেখিয়ে ওকে মেরে ফেলেছি। কেন ও টাকা আমাকে দেয়নি? ওর তো কোনো কাজেই লাগছিল না। ওহ, ওই দেখো। তার চোখের দৃষ্টি অনুসরণ করে মার্থা সবহে দরজার দিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। দাঁতে দাঁত চেপে তবিথা বলে উঠল, ওই তো উর্সুলা, ওকে দূরে সরিয়ে রাখো, দূরে সরিয়ে রাখো। কোনো অজ্ঞাত ইন্দ্রিয়ের দ্বারা ঘরের মধ্যে একটি তৃতীয় ব্যক্তির উপস্থিতি অনুভব করে বুড়ি এক পা এগিয়ে তবিথার সামনে গিয়ে দাঁড়ালো। আর সেইটুকু সময়ের মধ্যে যেন কারো হাত থেকে নিজেকে মুক্ত করার চেষ্টায় নিজের দুই হাত দোলাতে দোলাতে তবিথা বিনা বাক্য ব্যয়ে তার সামনেই মেঝেতে পড়ে মরে গেল। বুড়ির সব সাহস এবার ফুরিয়ে গেল। এই মৃত্যু ও রহস্যের পুরী থেকে পালাবার চেষ্টা, প্রচণ্ড চিৎকার করে সে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। এতদিন আটকা থাকায় বড় দরজার হুড়কুগুলো শক্ত হয়ে গেছে, সেগুলো খুলতে সে পাগলের মতো চেষ্টা করতে লাগলো। বিচিত্র সব শব্দ বাজতে লাগলো তার কানে, মাথাটা ঘুরতে লাগলো। মনে হলো যার যার ঘর থেকে মৃতারা তাকে ডাকছে। একটা শয়তান বুঝি বাইরে সিঁড়িতে দাঁড়িয়ে হাসছে আর দরজাটা চেপে ধরে আছে। তারপর প্রাণপণ চেষ্টায় সে দরজাটা খুলে ফেলল। নিজের গায়ের নৈশ পোশাকের কথা ভুলে গিয়ে গভীর রাতেই বাইরে বেরিয়ে গেল। জলাভূমির পাশের রাস্তাটা অন্ধকারে হারিয়ে গেছে, তবু সেটাকে খুঁজে পেল। খালের উপরকার তক্তাগুলো পিছল ও সংকীর্ণ, কিন্তু সে নিরাপদেই তার উপর দিয়ে পার হয়ে গেল। শেষ পর্যন্ত রক্তাক্ত পায়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে গ্রামে পৌঁছে একটা কুটিরের দরজায় সে যখন এলিয়ে পড়ল, তখন সে জীবিত কি মৃত তাই বোঝা ভার। বন্ধুরা, শেষ হলো আজকের গল্প পাঠ। গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ।